ভোটের প্রচারে প্রাণবন্ত বাংলাদেশ জামায়াতের এক প্রার্থীর আচরণ প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হয়ে উঠবে, অভিযোগ মির্জা ফখরুলের। পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তারাই আইডি হ্যাক করেছে, অভিযোগ জামায়াত আমিরের। রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা আর নয়। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী। সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়া, সীমান্তে বিজিবির কড়া নজরদারি, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার ব্যবহার। এবং পাবনা ৩ ও ৪ আসনে দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় বিএনপি। চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় কাঁপছে সব দিক। জনসভা, পথসভার পাশাপাশি প্রার্থীরা করছেন গণসংযোগ, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ভোটারকে বুকে জড়িয়ে ধরে শুনছেন সুখ দুঃখের কথা, মেতে উঠেছেন কথার লড়াইয়ে। প্রচারণার নিয়ম ভাঙলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অনেক জায়গায়। শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, অলিতে গলিতে একটাই সুর, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বাজছে মাইক, গরম হচ্ছে হাওয়া। খুলনা প্রেস ক্লাবে নিজ নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণা করেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আমি এখনো আশাবাদী, তবে আজকে যে অবস্থার বর্ণনা আমি দিলাম, এটা যদি পরিবর্তন না হয়, সরকার যদি কোনো মেজর প্রিকশন না নেয়, তাহলে ফ্রি ইলেকশনের ব্যাপারে আমি সন্দিহান আছি। ১৮ জন প্রার্থীর প্রচারণায় উৎসব মুখর ঝালকাঠির ২টি সংসদীয় আসন। নিজের পক্ষে সমর্থন ভারী করতে নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজনৈতিক নেতৃত্ব না থাকার কারণে এই এলাকাটা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাকে যদি ক্ষমতা দেয়, আমি জনগণের স্বার্থে আমি উন্নয়ন করে যাব। সুন্দর সমাজ থাকবে, সেই সমাজ বিনির্মাণের স্বার্থেই কিন্তু আমাকে এই অঞ্চলের মানুষ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। চন্দ্রগঞ্জ এলাকায় উঠান বৈঠকে তিনি অভিযোগ করেন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আপনাদের আবদার এবং আপনাদের আমানত রক্ষা করে যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই মনোবল এবং সাহস যোগাবেন। ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রতিপক্ষ দলের এক প্রার্থীর আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ধানের শীষের প্রচারে মিছিল করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজের সকল স্তরে নারীর অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরাঞ্চল সফরে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের জনসভায় জামায়াত আমির বলেন, সারা দেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্ষমতায় গেলে সমাজের সকল স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে, সেখানে বাদ দেয়া হবে বলেও জানান তিনি। এর আগে সকালে নওগাঁর জনসভায় আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে, এমন অভিযোগ করেন তিনি। আমার আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। 12 ফেব্রুয়ারির প্রথম ভোট হ্যাঁ হবে বলেও আশা করেন জামায়াত আমির। 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ, এই হ্যাঁ বলে জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনী
পূর্ণ প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে বরগুনা নৌবাহিনীর কন্টিনজেন্টে নৌসেনাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। নৌবাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা, দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, নৌবাহিনীর যে প্রস্তুতি রয়েছে, নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন রয়েছে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সাতক্ষীরা জেলায় সেনাবাহিনীর 4টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকালে কালীগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাই একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোট কেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন সেনা সদস্যরা। সেনাবাহিনী জানায়, আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করে নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী। রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী পার্থ সাহা। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন আপনি? যে প্রশ্নটি সেটি আসলে শুনতে পারিনি, এখানে যেহেতু অনেক মানুষের একটি ভিড় রয়েছে। তবে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মিরপুরের পল্লবীর ওয়াব দ্য কলোনি অব দ্য যেই বিহারি ক্যাম্পটি, সেই বিহারি ক্যাম্পে এই বিহারি ক্যাম্পে কিন্তু দুপুর নাগাদ এই সামনের যেই ভবনটি রয়েছে এই ভবনের বহুতল ভবনের একটি কক্ষ থেকে কিন্তু 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এই যেই জায়গাটি কিন্তু পুরোটি কলোনির সাধারণ মানুষ যারা উৎসুক জনতা তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে। কিছু সময় আগে আমরা দেখেছি এই বহুতল ভবনের কক্ষ থেকে যে 4টি মৃতদেহ ছিলেন, অর্থাৎ একটি পুরো পরিবার বলা চলে, স্বামী, সন্তান এবং 2 সন্তান এবং স্বামী স্ত্রী, তাদের 4 জনের কিন্তু মৃতদেহ একটি কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পেরেছি সিআইডি এবং সেনাবাহিনী র্যাবের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। তবে এই জায়গাটিতে যারা স্থানীয় রয়েছেন এবং তাদের পরিবার পরিজন আত্মীয় তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি, তারা বলছেন যে এই যেই পরিবারটি একেবারে সপরিবারে আসলে তাদের যে লাশ উদ্ধার করা হলো এই রুম থেকে, আসলে তাদের মৃত্যুর কারণ বা এখন কিন্তু তাদের যে মৃত্যুর কারণ সেই কারণ কিন্তু এখনও উদ্ঘাটন করা হয়নি। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ হাসপাতালের মর্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কিছু সময় আগে আমরা জানতে পেরেছি মূলত সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে এই মৃতদেহ 4টি নিয়ে রাখা হবে। পরবর্তীতে সেখানে পোস্টমর্টমের যে কার্যক্রম সেটি চলবে এবং পোস্টমর্টম পরবর্তী সময়ে আসলে জানা যাবে কিভাবে মারা গিয়েছেন। তবে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে এটি আত্মহত্যা হতে পারে। তবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। আমরা সিআইডি যারা রয়েছে এখানে ছিলেন ঘটনাস্থলে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন পোস্টমর্টমের পরেই আসলে সঠিক তথ্য নিশ্চিত করা যাবে যে কিভাবে আসলে তাদের মৃত্যুটি নিশ্চিত হয়েছে। এ ছিল আমার কাছে অব দ্য কলোনি থেকে বর্তমানে সর্বশেষ। জি, ধন্যবাদ পার্থ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আরও তথ্য আমরা জানাতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে 43 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। জেলার 10টি উপজেলার 24 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের 3টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং একটি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে। অন্য উপজেলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এছাড়াও নির্বাচনের সময় নিরাপত্তায় বিজিবি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও ভোটাধিকার রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত জানিয়েছে বাহিনীটি।
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে অনশনে বসেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী ২ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। সকাল 8:30টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের মূল ফটকে এই অনশনে বসেন তিনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা ঘটনাস্থলে গিয়ে তার দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মূল ফটক থেকে সরে একপাশে অবস্থান নেন তিনি। তারিকুল ইসলাম ভূঁইয়ার অভিযোগ, ফেনী ২ আসনে নির্বাচনী আচরণ বিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছে, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলার সহকারী কমিশনার জসিমউদ্দিন হুমকি দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফা সুযোগ দেওয়া হচ্ছে। ৮ ঘন্টার মধ্যে সদরের এসি ল্যান্ডকে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা জানান, এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে সবই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারিকুল ইসলাম ভূঁইয়ার লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে। গণমাধ্যম কর্মীদের সাথে পররাষ্ট্র উপদেষ্টার মত বিনিময় চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা কিন্তু সাংঘাতিকভাবে সিম্প্যাথেটিক তার প্রতি, হুইচ ইজ কারেক্ট। সে একজন ভিকটিম, কোনো সন্দেহ নেই। পাশাপাশি আমরা একটা জিনিস ভুলে যাই, সে কিন্তু আইন ভঙ্গ করেছে। সে কিন্তু এই কাজেই গেছে, অথচ গেছে সম্পূর্ণ অন্য অজুহাতে। সে রায়পুরার চর থেকে এসে সে এই কেনিয়াতে সাফারি দেখতে যাচ্ছে। তার এন্টার সম্পত্তি বিক্রি করলে একবার সাফারির খরচ পূর্ণ হবে না। তাকে দেখলেই বোঝা যায় সে এই কাজে যাচ্ছে না, কিন্তু আমরা তাকে যেতে দিচ্ছি এই কাজে, যে সে কেনিয়া যাচ্ছে সাফারি করার জন্য। কেনিয়া থেকে সে বাই ল্যান্ড যাচ্ছে আফ্রিকার কয়েকটা দেশ পার হয়ে, প্রচণ্ড সাফার করে, প্রচণ্ড অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয় শেষ পর্যন্ত, এবং নির্যাতনের ছবি পাঠিয়ে তার বাবা মার কাছ থেকে টাকা আদায় করা হয়। পুরোটা কিন্তু একটা বেআইনি কাজ থেকে শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তাকে সিম্প্যাথি দেখাবো, তার রিহ্যাবিলিটেশনের চেষ্টা করবো, পাশাপাশি তাকে ব্যবহার করতে হবে এই র্যাকেট ভাঙার জন্য। এটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না। ঢাকার আশুলিয়ায় 12টি ককটেল সদৃশ বস্তু, দা, হাসুয়া, ছুরি সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল সহ 3 জনকে। দুপুরে গ্রেপ্তারদের 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকায় জাহাঙ্গীর আলম মণ্ডলের ভাড়াটিয়া ফারজুল ককটেল সদৃশ বস্তু ও দেশি অস্ত্র জড়ো করেছে এমন সংবাদ পেয়ে তার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় ফারজুল ইসলাম, স্বপন হোসেন এবং জাহাঙ্গীর আলম মণ্ডলকে। আটকদের দেয়া তথ্যে 12টি ককটেল সদৃশ বস্তু, হাসুয়া, চাপাতি, তলোয়ার সদৃশ অস্ত্র, চাকু, দা, লোহার কাছা ও 19টি কাঠের লাঠি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মণ্ডলের নির্দেশে আটক ফারজুল ও স্বপন নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র নিজ ঘরে জড়ো করেছে জানায় পুলিশ। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরে গিয়ে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। কাস্টমস মোড় এলাকায় উপদেষ্টার গাড়ি আটকে স্লোগান দেয় আন্দোলনকারীরা। প্রায় 15 মিনিট পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের পাহারায় উপদেষ্টার গাড়ি বহর বন্দর ভবনে প্রবেশ করে। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে নৌ উপদেষ্টা বন্দর ভবনে প্রবেশ করতে গেলে কয়েকশো শ্রমিক কর্মচারী তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনকারীরা তার গাড়ি আটকে স্লোগান দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে। চলমান কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকের পর নৌ উপদেষ্টা জানান, সিদ্ধান্ত পরে জানানো হবে। মানুষের কষ্ট, ওনাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। আর মাত্র 6 দিন বাংলাদেশের নির্বাচন। এই ডক্টর ইউনূসের কি টাকা পড়ছে, সাখাওয়াতের কি টাকা পড়ছে, এই বন্দর এখন বিক্রি করতে হবে। স্বার্থবাজ লুবি, এই লুবি স্বার্থবাজ এই লোকগুলোকে বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে চট্টগ্রাম বন্দর 5 দিন ধরে বন্ধ। এই অচল অবস্থা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ আলোচনা টেবিলে আসুক,
আমাদের দাবি খুবই সংক্ষিপ্ত। চট্টগ্রাম বন্দর রেল সিটিকে কোনো বিদেশি বেনিয়ার হাতে লিজ দেওয়া যাবে না। আমাদের কর্মচারীদের যাদেরকে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত হয়রানিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নিলেই আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসব। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ও আন্দোলনকারীদের হয়রানি ও বদলি প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর কর্মবিরতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাসুদ, জানাবেন যে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে রয়েছে আমি বন্দর ভবনেই। একটু আগেই চট্টগ্রামের বন্দরে যারা আন্দোলনকারী তাদের সাথে নৌ পরিবহন প্রতিষ্ঠানের একটি বৈঠক করেছে, কিন্তু সেই বৈঠক আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটি এখনও জানা যায়নি। কারণ নৌ পরিবহন প্রতিষ্ঠান জানিয়েছেন আগামীকাল থেকে বন্দর সচল হবে, বন্দরে সকলে কাজ করবে, তবে কেউ যদি কাজে বাধা দেয় সেক্ষেত্রে সরকার হারল্যান্ডে যাবে। আমরা একটু আসতে চাই সরাসরি। ভাই না, আমরা একটু আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাই, প্লিজ আমাদেরকে একটু সময় দেন। আমরা আন্দোলন চলবে, তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। সরকার বলছে আগামীকাল থেকে হারল্যান্ডে যাবে, হারল্যান্ডে। দেখেন, সরকারের কথা সরকার বলেছে, আমরা আমাদের কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আসলে শুনছিলেন, শুনছেন, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটু আগে, উপদেষ্টা জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা বন্দরে কাজ চলবে, কেউ যদি বাধা দেয় সেক্ষেত্রে সরকার হারল্যান্ডে যাবে। এদিকে যারা আন্দোলনকারী, যারা শ্রমিক, তারা জানিয়েছেন তাদের যে কর্মসূচি বা কর্মবিরতি সেটি অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আরও তথ্য পাবো।